রহস্য আর বিস্ময়ে মোড়া ভারতবর্ষের একটা ছোট্ট সুন্দর পাহাড়ি রাজ্য হলো নাগাল্যান্ড। আমাদের মনে কিন্তু আজও এই জায়গা নিয়ে কৌতূহলের কোনো শেষ নেই। অনেক অজানা কথা, অনেক রহস্যের গল্প শুধুমাত্র এতদিন কানেই শুনে এসেছি। তাই বলতে পারো অনেকখানি সেই কৌতূহলের টানেই আমাদের এবারে নাগাল্যান্ডে আসা। আজ 23শে নভেম্বর, রয়েছে নাগাল্যান্ডের বিজনেস ক্যাপিটাল ডিমাপুরে। এই নাগাল্যান্ডে কিভাবে আসবে, কোথায় স্বল্প মূল্যে থাকবে, খাওয়া দাওয়া কোথায় করবে, এসব কিন্তু আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমরা যাব নাগাল্যান্ডের প্রাণকেন্দ্র কোহিমা শহরে। দেখাবো এই জার্নিটা ঠিক কতটা রোমাঞ্চকর হয়, আর সর্বনিম্ন তোমরা কত টাকায় সেখানে পৌঁছে যেতে পারো। তাহলে চলো আর দেরি না করে বরং আজকের এই ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম ডিমাপুর। কালকে এক ঘুমে রাত সাবার করার পরে আজকে একটু দেরিতে ঘুম ভেঙেছে আমাদের, তাই আমরা ব্যাগপত্র গুছিয়ে বাইরে চলে এসেছি। এখন আমাদের কাছে এখান থেকে কোহিমা যাওয়ার দুটো অপশান, এক শেয়ার ট্যাক্সি বা বাস। এবার বাসের টাইমিং কি বা বাস ভাড়া কত সেগুলো আমরা কিছু জানি না, তো ওই জন্য আমরা একটু বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখানে সিনারিওটা দেখি, তারপর ওখানে যদি সুইটেবল না মনে হয় আমরা এখানে এসে শেয়ার ট্যাক্সি নেবো। আপাতত আমাদের এই প্ল্যান। বাস স্ট্যান্ডটাও খুব কাছেই, চলো দেখাচ্ছি বাস স্ট্যান্ডটা, আর ওখানে বাস কখন ছাড়ে, বাসের ভাড়া কত, সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তোমাদের সাথে। লেটস গো। কোনো কাজ হোক বা যাত্রা, তার আগে ঈশ্বরের আশীর্বাদ নেওয়াটা খুব দরকার। স্টেশন চত্বর থেকে বেরিয়েই চোখে পড়লো এই সন্তোষী মায়ের মন্দির। তাই যথারীতি মন্দিরে প্রণাম করে মায়ের আশীর্বাদ আর সম্মতি নিয়ে আমরা রওনা দিলাম আমাদের বহু কাঙ্ক্ষিত কোহিমা শহরের উদ্দেশ্যে। আমার পিছনে দেখতে পাচ্ছ এটাই হলো ডিমাপুর বাস স্ট্যান্ড। এখান থেকেই সব কোহিমা যাওয়ার বাস টাসগুলো ছাড়ে। চলো ভেতরে যাই, দেখি টিকিট কত করে নেয়। আচ্ছা, ডিমাপুর থেকে কোহিমা যাওয়ার দুটো বাসের টিকিট আমরা কেটে নিয়েছি। 130 টাকা করে পড়লো, শেয়ার গাড়িতে 330 টাকা করে পড়তো। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করে দিই, এখানে বাস ভোর 6টা থেকে আর বিকেল 3টে অবধি চলে। সপ্তাহে 7 দিনই তোমরা বাস পাবে কোহিমা যাওয়ার। বাকি আমরা চেয়েছিলাম যে এখানে যদি লোকাল বাস অ্যাভেল করা যায়, তাহলে এখানকার লোকাল মানুষজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে করতে যাওয়া যাবে, সেটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। তো চলো আমরা আমাদের বাসের দিকে যাই, বাসে উঠে পড়ি, তারপর বাস থেকে বাকি কথা বলছি তোমাদের সঙ্গে। নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্টের বাসে কোহিমা যাওয়ার একটা বিষয় হলো, এখানে যতক্ষণ না বাস ভর্তি হবে ততক্ষণ বাস ছাড়বে না, এবং বাসের টিকিটটাও নিতে হবে বাসের কাউন্টার থেকে। এবার আমি এটা বুঝতে পারছি না যে ধরো মাঝ রাস্তায় কেউ যদি ওঠে, তাদের টিকিটটা কিভাবে হয়, মানে আদৌ কি কোনো কন্ট্রাক্টর রয়েছে নাকি মাঝ রাস্তায় এরা কোনো প্যাসেঞ্জার নেয় না। এই সবগুলোর উত্তর তখনই পাওয়া যাবে যখন এই বাসটা চলতে আরম্ভ করবে, আর এই চলার জন্যই আমরা ওয়েট করছি। আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমি আর বুবু দুজনেই একটা অদ্ভুত ভালো সিটে বসেছি, একদম বাসের সামনের সিটটাতে। এবার মুশকিল হচ্ছে আমরা জানি না যে এই দুটো সিটে আদৌ প্যাসেঞ্জাররা বসতে পারে নাকি বাসের যে অফিসিয়ালরা তারা বসতে পারে, মানে তারা বসে যায়, কিছুই জানি না। যদি আমাদের এসে তুলে দেয় আমরা এটাও জানি না এরপরে আমরা কোথায় বসার সিট পাবো, কারণ অলমোস্ট সব সিট অ্যাকোয়ার হয়ে গেছে। যাই হোক, আমরা ওয়েট করছি বাস ড্রাইভারের আসার জন্যে, আসো তারপর দেখি কি হয় আমাদের সাথে। কিন্তু একটু টেনশন হচ্ছে, কারণ এই সিটটা যদি পাই, মানে আমাদের যদি কেউ তুলে না দেয়, তাহলে এটা এই বাসের সব থেকে ভালো সিট। কিন্তু এই বাসটায় আমরা যখন এসেছিলাম হাফেরও বেশি ভর্তি ছিল, কিন্তু কেউই এই দুটো সিটে বসেনি, শুধু দুটো লাগেজ রাখা ছিল, লাগেজ মানে এই বক্স টাইপের রাখা ছিল। এবার আমরা মানে নর্মালি আমাদের ওখানে যা হয় আর কি, যদিও কেউ এরকম আনরিজার্ভ বাসে সিটের আর কি ফাঁকা রেখে বাইরে যায়, তাহলে সিটের ওপরে কিছু চাপেই রেখে যায়। এবার নাগাল্যান্ডের ব্যাপার স্যাপারের সাথে তো আমরা পরিচিত নয়, এবার হতে পারে হয়তো এখানে সামনে ওই পেটিটা রাখা আছে, মানে এই সিটগুলো, তার এর কোনো উত্তরই আমাদের জানা নেই। বসে আছি, দুক করছে ভয়ে বুক, দেখা যাক কি হয়। যদি কেউ এসে বসতে চায় তো আমাদের হয়ে গেল, জানি না কোথায় বসে। হয়ে গেল মানে একদম হয়ে গেল। তোমরা এতক্ষণ যে দৃশ্যটা দেখলে, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আমাদের দিকে পিছন ফিরে একটা লোক, আমরা তো নাগাল্যান্ডের ভাষা বুঝি না, তবুও বোঝা যাচ্ছিল যে এই বাস যাত্রা যাতে
সুখকর আরও কোনো বিপদ আপদ না ঘটে সেই জন্যে প্রার্থনা করছে। তো আমি ভাবলাম যে এটা কি নাগাল্যান্ডের মানে বাস জার্নির আগে হয় নাকি, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তারপরে দেখলাম লোকটা ভিক্ষা চাইতে আরম্ভ করেছে। এরকম অদ্ভুতভাবেও কেউ ভিক্ষা চাইতে পারে, মানে সিরিয়াসলি নতুন, মানে খুব ভালো লাগলো, আমাদের খুব ভালো লাগলো। মানে লোকটা এসে কিন্তু সবার কাছে ভিক্ষা চায়নি, প্রথমে এসে 5 মিনিট ধরে প্রার্থনা করেছে ঈশ্বরের কাছে যে সবার যাতে বাস জার্নি সুখকর হয়, কোনো অসুবিধা না হয়, তারপর আমেন বলে তারপর সবার কাছে সাহায্য চেয়েছে। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। নাগাল্যান্ডের পাহাড়ি পথে যাত্রা শুরুর আগে ডিমাপুর কিন্তু তার আসল পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলো, যেখানে বাসের জানলা দিয়ে তাকাতেই আমরা দেখতে পেলাম আধুনিক বিল্ডিংয়ের পাশাপাশি এই পুরনো কাঠের দোকানগুলো, আবার কোথাও কোথাও সবুজ গাছপালার ছোঁয়া, যা শহরের ব্যস্ততাকে একটু হলেও নরম করে দেয়। তবে এখানকার ব্যস্ত রাস্তা, চলন্ত গাড়ির শব্দ আর মানুষের কোলাহলের মাঝে কিন্তু ডিমাপুর নিজের ছন্দেই বেঁচে রয়েছে। তাই তো ভাবি, আমাদের ভাগ্য এত ভালো হয় কি করে। সামনে ছিলাম, এখন চলে এসেছি পিছনে। একটা জিনিস আমরা খেয়াল করিনি, অ্যাকচুয়ালি আমাদেরই ভুল। আমাদের টিকিটের একটা কোণে গোল করে বাসের সিট নাম্বার লেখা ছিল, তো এইখানে বাসের সিট নাম্বার অনুযায়ী বসতে হয় প্যাসেঞ্জারদের, এটা আমরা জানতাম না। আর সত্যি বলতে আমাদের যে বাসের সিট নাম্বার, সেই সিটগুলোতে লাগেজ ঠাসা ছিল। তো বাস যে ড্রাইভার সাহেব, উনি আসার পরে সিট থেকে ওই লাগেজগুলো যারা রেখেছিল তাদেরকে দিয়ে ওই সিট পুরো খালি করিয়ে আমাদেরকে ওই সিটে পাঠিয়ে দেয়। আমি আরেকটু পিছনের দিকে চলে এসেছি, কারণ এখানে আপাতত কেউ বসে নেই, এখান থেকে ভিডিও করার খুব সুবিধা রয়েছে। বাকি ববুরানিকে দেখো, একটু মনটা খারাপ মতো। হ্যাঁ, ও জানালার ধারে বসতে পারে, ওর মনটা খারাপ মতো। যাই হোক, নেভারদালেস আমরা একটু দেখাই ডিমাপুর থেকে কোহিমা যাওয়ার এই যে বাস জার্নিটা, বাসের চারপাশের রাস্তাটা, প্রকৃতিটা কেমন দেখতে লাগে বাস থেকে। চলো। জার্নির মজাই আলাদা, সেটা ট্রেন বলো বা বাস। পথের পাশে থাকা কোনো বড় দোকান হোক কিংবা কোনো চায়ের ঠিক, গল্প জড়িয়ে থাকে প্রতিটা কোণায়, রাস্তার প্রতিটা বাঁকে, যেখানে প্রকৃতি তার রূপ বদলায় আর শোনায় আলাদা আলাদা সব নতুন ধরনের গল্প। একটা জিনিস আমি বুঝতে পারলাম না, এতটা পথ আসার পরে হঠাৎ রাস্তার পাশে বাস থামিয়ে লিস্ট ধরে ধরে প্যাসেঞ্জার মেনানোর কি মানে এই বিষয়টা তো বাস স্ট্যান্ডেই করে নেওয়া উচিত ছিল, তারপরে বাস ছাড়তে পারতো। যাই হোক, আমাদের এত ভেবে লাভ নেই, জসমিন দেশে যদাচার ভাই, আমরা সামনের দিকে এগিয়ে যাই, চলো। আচ্ছা, ডিমাপুরকে কেন বিজনেস ক্যাপিটাল অফ নাগাল্যান্ড বলে এবার আমি বুঝতে পারছি। আমরা বাসে করে যাচ্ছি আর আমাদের রাস্তার চারিদিকে একটা যে কোনো বড় শহরে মোটামুটি যত রকম লাইফস্টাইল প্রোডাক্টের বড় বড় ব্র্যান্ড রয়েছে, সেই সব ব্র্যান্ডের একটা করে আউটলেটের শোরুম আমি এখন দেখতে পাচ্ছি। মানে বোঝাই যাচ্ছে ডিমাপুর শহরটা কিন্তু রীতিমতো জমজমাট। আর সত্যি বলতে ডিমাপুরে কিন্তু অনেকগুলো ঘোরার জায়গাও রয়েছে। এবার আমরা যদি ফেরার দিন সময় পাই, আমরা চেষ্টা করব ডিমাপুরটা এক্সপ্লোর করার। না হলে এখন তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে যে যে জায়গাগুলোর নাম দেখছো, এই জায়গাগুলো তোমরা ডিমাপুরে আসলে এক্সপ্লোর করতে পারো। বাকি চলো, আমাদের বাস তো এখন ঝড়ের গতিতে এগোচ্ছে, আমরাও বাসের গতির সাথে সাথে সামনের দিকে চোখ মেলে এগিয়ে যাই। বন্ধুগণ, ঘুরতে বেরিয়ে লজ্জা পেলে হবে না। আমার খুব ঠান্ডা লাগছিল, আর আমার ঠান্ডার জিনিসপত্রগুলো আমার সামনে স্যাকে রাখা। বুবুর এখানে একটা কানে ঢাকার এই যে টুপি ছিল, আমি ওটা পরে নিয়েছি। দেখে নিজেরই হাসি পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আপাতত এর থেকে ভালো জুগাড় আমার কাছে নেই। শহরের রাস্তা ছেড়ে এগোতে লাগলাম পাহাড়ের দিকে। প্রকৃতি নিজেই তার হালকা ঠান্ডা পরশ গায়ে লাগিয়ে বারবার সেটা কিন্তু জানান দিচ্ছিল। আর বলতে না বলতে ইতিমধ্যে চোখে পড়লো দূরের ওই পাহাড়। আহা, কি যে শান্তি লাগছে না, বলে বোঝাতে পারবো না। ডিমাপুরের সমতল ছেড়ে এখন চড়াই শুরু হচ্ছে। চড়াইটা কেমন শুরু হচ্ছে আমি একটু দেখাই। চড়াইয়ের আগে আমাদের বাস একটু দাঁড়িয়েছে, সুবিধা হবে এই সময় তোমাদের বোঝার যে চড়াইটা কেমন। জানি না কার কাছে কি, তবে পাহাড় মানে আমার কাছে কিন্তু এক আলাদাই শান্তি। আমার মনে হয় পৃথিবীরই একমাত্র জায়গা যেখানে প্রকৃতি একাত্মভাবে আমার সাথে কথা বলে। আমাদের উত্তরবঙ্গ তো সুন্দর বটেই, কিন্তু এই উত্তর পূর্ব ভারতও আমাদের কাছে কিন্তু বেশিরভাগটাই অজানা। এখানকার সংস্কৃতি, অ্যাডভেঞ্চার, রহস্য অনেকাংশেই তাই মানুষকে কৌতূহলবশত তার কাছে ডাকে।
এখন আমরা যে রাস্তা দিয়ে চলেছি এটা কিন্তু NH-29-এর একটা অংশ। 4 লেনের এই রাস্তা কিন্তু বেশ চওড়া আর মসৃণ। ও হ্যাঁ, এই রাস্তা কিন্তু নাগাল্যান্ড পেরিয়ে মণিপুরের ইম্ফল অব্দি চলে গিয়েছে। 2015 সালে বড় বড় পাহাড় কেটে এই রাস্তা তৈরি হয়েছিল, আর এই রাস্তার কাজ কিন্তু শেষ হয়েছিল 2021 সালে। কি কেমন লাগছে জার্নিটা? দারুণ না? পাহাড়ি রাস্তায় যাওয়ার মজাই আলাদা। প্রতিটা বাঁকে লুকিয়ে থাকে নতুন কোনো গল্প। তাছাড়া সূর্যি মামার আলো আদারি ভরা লুকোচুরি খেলা তো রয়েইছে, সাথে উপনি পাওনা হিসেবে রয়েছে নিখাত প্রকৃতির ছোঁয়া। এই জায়গাটা কিন্তু ভারী বিপজ্জনক। পাহাড় থেকে ধস নামার ফলে এই অবস্থা। তাই এর পাশ থেকে যাওয়ার সময় গায়ে যেন একটা শিরশিরানির অনুভূতি হচ্ছিল। অনেকটা রাস্তা পেরিয়ে আসার পরে বাস এখন আমাদের হল্ট নিয়েছে পিপ হেমা বলে একটা জায়গায়। এখান থেকে আর কোহিমা মোটামুটি ওই 34 কিলোমিটারের আশেপাশে। তো আমরা বাস থেকে নামলাম, নেমে আশপাশটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। চলো, যদিও বাস বেশিক্ষণ দাঁড়াবে না, সবাই একটু ওয়াশরুম যাবে, চাটা খাবে, এই জন্য বাস দাঁড়িয়েছে। মোটামুটি বাসের এরকম জায়গাতে একটা স্টপেজ দেয়। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, বাসে তোমরা যারা অ্যাজ এ ট্যুরিস্ট আসবে বাসটা অ্যাভয়েড করাই ভালো, কারণ মধ্যে মধ্যে এতবার বাস থামছে, লোকজন উঠছে নামছে। এই বাসের ওপরটাতে দেখো এই লাগেজগুলো নামাচ্ছে আবার ওঠাচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে তোমাদের ডিমাপুর থেকে আর কোহিমা যেতে বেশ কিছুটা সময় লাগবে। মানে যে শেয়ারিং যে গাড়িগুলো যায় তার থেকে বেশ কিছুটা বেশি সময় লাগবে। তো তোমরা যারা সময় বাঁচাতে চাও, আমার সাজেশন রইলো তোমরা বাসটা অ্যাভয়েড করো। বাকি যাদের আমাদের মতো একটু নতুন কিছু এক্সপ্লোর করার ইচ্ছা তারা চড়তেই পারো, লোকাল লোকজনের সাথে গল্প করতে করতে যেতে পারবে, এটা একটা অ্যাডভান্টেজ। আর এখানকার যে বাসের সার্ভিসটা কেমন সেটাও একটু জানতে পারবে। বাকি রাস্তা তো দেখলে মানে দুদিকে বাইলেন, মানে একদিক থেকে যাবে একদিক থেকে গাড়ি আসবে, মানে রীতিমতো সেভ রাস্তা এবং ভীষণ ব্যাটারি স্মুথ, কোনো রকম জার্কিং নেই, রাস্তা খুবই স্মুথ। টিল নাও আমাদের জার্নি তো খুবই সুখকর। বাকি চলো মার্কেটটা একটু চারিদিক থেকে ঘুরে দেখার চেষ্টা করি আমরা। আর এই যে বুবু রানী, বুবুর না নামার কারণ হলো বুবু একদম সেট হয়ে বসে পড়েছে, তো ওকে আর ওখান থেকে নড়ানো যাবে না। যাই হোক, চলো আমরা একটু দেখি, ঘুরে দেখি বাজারটা। আচ্ছা, একটু আমার সামনেটা দেখাই। এখানে পিপ হেমার কালচারাল হলও রয়েছে। এর ভেতরে আই থিঙ্ক বন্ধ আপাতত, তো এখন ঢুকছি না। চলো আশপাশের দোকানগুলো একটু ঘুরে দেখা যাক। What is this called, bhaiya? Is it Raja Mircha? এইখানে ছোটখাটো একটা বাজার বসেছে, আর নাগাল্যান্ডের শাকসবজি যেগুলো এখানে রয়েছে বেশ অন্যরকম। इसका प्राइस कितना है भैया? 30। इसको ऐसा करके सेंड करके এই আমি একটা খুব ইউনিক জিনিস দেখলাম। এখানে এরা চাটনিতে এটা স্ম্যাশ করে দেয়, আর আমাদের ওখানের যে লেবু পাতা অনেকটাই লেবু পাতার মতো সেন্ট। তো একটার দাম 30 টাকা আর দুটো বলছে 50 টাকা। দারুণ, সেন্টটা অদ্ভুত সুন্দর। আমার হাত এখনো ভরে আছে, একটুখানি স্কুইজ করেছি তাতেই। आंटी जी ये क्या है? टोमेटो है आप लोगों का, लोकल है ना? अच्छा, ये पिकल है मिर्चा का? पिकल है। ये बम्बू शूट का क्या प्राइस है आंटी? 300। और इसका पानी का? ये कैसे खाता है? थोड़ा थोड़ा क्या यूज होता है? अच्छा, এই জিনিসটা একটু দেখাই। এই জিনিসটা কিন্তু লোকাল টমেটো বলছে এরা। শেপটা কিরকম অদ্ভুত, মানে আমি এরকম কোনোদিনও টমেটো দেখিনি। হোয়াট ইজ দিস থিং? আচ্ছা, এটা দেখো, এটা বলছে বেগুন। এত ছোট্ট বেগুন আমি এই প্রথম দেখছি। এখানে দেখো আরো একটা শেপের বেগুন আছে। এখানে শিম রয়েছে, এখানে লেডিস ফিঙ্গার রয়েছে। এইগুলো কি তোমরা চিনতে পারছো কিনা একটু বলো? এগুলো হচ্ছে মোচা।
এখন আমি এখানে যে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সব কিছু দেখাচ্ছি না, কারণ এরপরে আমরা চলে যাব কোহিমাতে, আর সেখানে আমরা লোকাল মার্কেট খুব ভালো করে এক্সপ্লোর করব আর দেখাবো নাগাল্যান্ডের যে যে স্পেশালিটি সেগুলো। তো চলো আমরা বাসে উঠে পড়ি, বাস ছাড়ার সময়ও হয়ে এসছে। এখানে বেশ কিছু লোকাল স্ন্যাক্স আছে, যেমন এই যে নাগাল্যান্ডের ড্রাই আপেল, আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে এই যে প্যারা টাইপের, তো আমি এটা একটা নিচ্ছি, চায়ের সাথে খাই, দেখি কেমন লাগে খেতে। এই তো চলে এসেছি প্রায়। ডিমাপুর থেকে কোহিমার ডিস্টেন্স প্রায় 70 কিলোমিটার। তোমাদের বাসে আসতে সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। যদিও শেয়ার বা প্রাইভেট গাড়িতে যদি তোমরা আসো তাহলে এর থেকে অনেকটাই কম সময় লাগবে। যেহেতু আমরা বাসে আসছিলাম তাই আমাদের সময়টা একটু বেশি লাগছিল, তবে তাতে কোনো ক্ষতি নেই, কারণ যে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, সে রাস্তা দিয়ে ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে চলে যাওয়া যায়। বন্ধুরা, যাওয়ার পথে একটা ব্যাড প্যাচ রয়েছে, এখানে রাস্তা তৈরি হচ্ছে, শুধু দেখাই বাইরেটা কেমন। এই যে কোহিমা শহরে আমরা প্রায় পৌঁছে গেছি, আর আমাদের হোটেল নেওয়া ছিল এনএসডি বাস স্ট্যান্ডের খুব কাছে, যেখান থেকে পায়ে হেঁটে আমরা সমস্ত সাইট সিন করতে পারবো। তবে সেটা তোমাদেরকে দেখাবো পরে। তার আগে চলো তোমাদেরকে হোটেলের ডিটেলসটা বরং শেয়ার করে দিই। চলো কোহিমায় আমাদের হোটেল অরোরার রুম টুরটা তোমাদের দিয়ে দিই। দরজা থেকে ঢুকেই এখানে দেখো একটা জিনিস লেখা আছে, নো রুম সার্ভিস আফটার 9, প্লিজ ইউজ ডাস্টবিন, ওয়াশিং আপ ক্লথ ইন দ্য রুম ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যান্ড অল। এই যে একটা জানালাটা আমি খুললাম, বাইরের ভিউটা দেখো, শহরের একটা দারুণ ভিউ। আর এখানে একটা ছোট্ট খাট, কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট এনাফ। দেখো বেডশিট বা ব্ল্যাঙ্কেট বা পিলো কভার সবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টিভি রয়েছে, একটা মিরর রয়েছে, এখানে একটা ছোট্ট ফ্যান রয়েছে, যদিও এটার প্রয়োজন পড়বে না। এই দিকে আর একটা জানালা রয়েছে, কাইন্ড অফ সিমিলার ভিউ। আচ্ছা চলো ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমে ঢুকলাম, ছোট্ট ওয়াশরুম কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন। এই মোটামুটি আমাদের হোটেল অরোরার রুম ট্যুর। ছোট্টখাট্ট রুম, একটা রাত কাটানোর জন্য সাফিসিয়েন্ট এনাফ। আচ্ছা, এই হোটেল অরোরা নিয়ে কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। এই হোটেল অরোরাটা এই কোহিমার এনবিএসটি যে বাস স্ট্যান্ডটা, মানে যেখানে বাস বা শেয়ার ট্যাক্সিগুলো এসে সব থামে, এখান থেকে হার্ডলি 50 মিটার দূরে, মানে একদম বাজারের প্রাণকেন্দ্রে। তবে এই হোটেলের একটা নেগেটিভ পয়েন্ট হলো এই হোটেলটাতে কিন্তু কোনো লিফট নেই। মানে আমরা ধরো 3rd ফ্লোরে আছি, তো আমাদেরকে সিঁড়ি ভেঙে উঠতে হলো। আবার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, তোমাদের যদি লাগেজ থাকে, ওরা কিন্তু ওদের সার্ভিস বয় দিয়ে লাগেজগুলো ঘরে পৌঁছে দেয়, যেমন আমাদের দিয়েছে। তো সেক্ষেত্রে কোনো ইস্যু হবে না। আর এই ঘর মানে এরকম পিক সিজনে, এই সময় তো ধরো হর্নবিলের সময়, মানে ধরো এই ডিসেম্বরের 1 থেকে ডিসেম্বরের 10, এই সময় একদম পিক সিজন। তো এই পিক সিজনেও আমাদের থেকে রুম ভাড়া নিয়েছে মাত্র 1000 টাকা। হ্যাঁ, তোমরা যদি একটু মানে ধরো গ্রাউন্ড ফ্লোরের ওপর থেকে শুরু হচ্ছে এদের হোটেল, তো 1st ফ্লোর বা 2nd ফ্লোরে থাকো, তাহলে রুম রেন্ট একটু বেশি, তবে সিঁড়ি কম ভাঙতে হবে। আমাদের যেহেতু 1000 টাকার রুম, তা একদম ওপরে 3rd ফ্লোরে। বাকি 1500 টাকা বা 2000 টাকারও এদের রুম রয়েছে, সেগুলো ওই 1st ফ্লোরের আশেপাশে আর কি। সেই রুমগুলো দেখানোর চেষ্টা করব, আর যদি দেখাতে না পারি তাহলে ওই ছবি দিয়ে দেবো আমি যে সেই রুমগুলো কেমন। বাকি চলো আমরা একটু ফ্রেশ হয়ে বেরোই আর দেখবো কোহিমা শহরটাকে কেমন দেখতে লাগে। আর চেষ্টা করব কোহিমা শহরের বাজার থেকে শুরু করে ওয়ার সিমেট্রি থেকে শুরু করে কোহিমা শহরে একটা খুব সুন্দর চার্চ রয়েছে, সেই চার্চটা এক্সপ্লোর করার, আর এখানকার কিছু লোকাল কুইজিন আমরা ট্রাই করার চেষ্টা করব। তো সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা তো জমজমাট কাটবে, আশা করছি। আমাদের সঙ্গে থেকো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো কোহিমা শহরের সৌন্দর্য, আর ট্রাই করব এখানকার বেশ কিছু সুন্দর সুন্দর খাবার দাবার। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো পারলে একটা কমেন্টে আমাদেরকে জানিও। আর আমাদের রিয়েল টাইম আপডেট পেতে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাদেরকে ফলো করে নিতে পারো। বাকি আজ তাহলে আমরা আসি। সবাই খুব 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 ভালো সুস্থ থেকো। টাটা।